পশ্চিম বাংলার প্রত্যন্ত এক গ্রামে জন্ম নিয়েই আমি। আমাদের গ্রামের মানুষজন খুব শান্ত স্বভাবের, কিন্তু দরিদ্রতা তাদের নিত্যসঙ্গী। জন্ম থেকেই আমি বাবা ছাড়া বড় হচ্ছি। মায়ের কষ্টই ছিল আমার নিত্যদিনের অনুপ্রেরণা। আমার জন্ম হয়েছিল এক বৃষ্টি ভেজা রাতে। তখন আমার বাবা নিখোঁজ হয়ে গিয়েছিল হাট থেকে ফেরার পথে। গ্রামের মানুষ বলেছিল হয়তো চুরি হয়েছিল বা নদীতে ডুবে গিয়েছিল। আর কোনো দিন আমার বাবার খোঁজ মেলেনি। ছোটবেলায় বাবার ছবি দেখতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার মায়ের কাছে কোনো ছবিই ছিল না। এই না পাওয়াটাই আমাকে জেদি করে তোলে। বাবাকে ছাড়াই আমি মানুষ হব? আমার মা দর্জির কাজ করতেন ভোর থেকে রাত পর্যন্ত। মায়ের সেলাই মেশিনের শব্দে বাড়ি গম গম করত। আমার মা একাই সন্তান মানুষ করেছে। চোখে মুখে ক্লান্তি থাকলেও ভালোবাসায় ছিল অতৃপ্তি। গ্রামের হাটে গিয়ে আমি মাকে সাহায্য করতাম। সেখানে আমি প্রথম টাকা রোজগারের স্বাদ পাই। আমাদের গ্রামের হাটে অনেক মেয়েরাই কাজ করে। প্রতিদিন স্কুল শেষে হাটে গিয়ে হেল্প করতাম, টাকার বিনিময়ে নয়, দায়িত্ববোধ থেকে। আমাদের বাড়ির উঠানে একটি পুরনো গন্ধরাজ গাছ ছিল, যেখানে বসে আমার মা আমাকে গল্প শোনাতেন। সেই গাছের নিচে বসেই আমি একদিন প্রতিজ্ঞা করি, একদিন বড় হব, মাকে শহরে নিয়ে যাব। আমার বিদ্যালয়ের আদিত্য ছিল আমার বন্ধু। একদিন স্কুলে ইউনিফর্ম না থাকার কারণে শিক্ষক আমাকে ধমক দেয়। আমার সহপাঠীরা খুব হাসাহাসি করে। সেই দিন আমি সিদ্ধান্ত নিই, জীবনে আর কখনো মাথা নিচু করব না। আমার মা বুঝতে পেরেছেন আমার অনেক কষ্ট। আমার মাকে আমি বললাম, তুমি কিভাবে বুঝলে যে আমার অনেক কষ্ট? একজন মা সন্তানের মুখের দিকে তাকালেই বুঝতে পারে সন্তান কষ্টে আছে নাকি আনন্দে আছে। আমার মা আমাকে কোলে টেনে নেয় আর আমি চোখ মুছে উঠে দাঁড়াই, কারণ আমি কাঁদতেছিলাম তো তাই। আমার একজন ছোট ভাই আছে। আমার ছোট ভাইয়ের নাম অয়ন। আমার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ জোগাতে শুরু করি আমি। তার জন্য আমাকে বাড়তি কাজ করতে হয়। স্কুলের ফাঁকে চা দোকানে আমি কাজ করি, আমার ভাইয়ের মুখে হাসি ফোটাই। আমাদের গ্রামের অনেক মেয়েরাই চায়ের দোকানে কাজ করে, অর্থ উপার্জন করে, বাবা মায়ের মুখের হাসি ফোটায়। অভাবের কারণে অনেক দিন খেতে পাইনি আমি ঠিক মতো। একদিন কোনো কিছু না খেয়ে স্কুলে গিয়ে পরীক্ষায় প্রথম হই। শিক্ষকের চোখে আনন্দের পানি। আমার শিক্ষক চোখে পানি নিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেন। আমার কাঁথার নিচে লুকানো বইগুলো ছিল আমার জন্য স্বর্ণ। আমি রাতে আলো নিভিয়ে পড়তাম, যেন কেউ জেনে না যায় যে আমি আমার স্বপ্নকে লুকিয়ে আগলে রাখছি। আমার মায়ের ট্রাঙ্কে পাওয়া যায় এক পুরনো চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, তোমার বাবা হয়তো মারা যায়নি, অন্য কারোর সঙ্গে পালিয়ে গিয়েছিল। এক ভোরে আমার মাকে আমি অনেক ডাকলাম ঘুম থেকে ওঠার জন্য। আমার মা আর জেগে ওঠেন না, কারণ আমার মা হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছেন। দাফনের সময় পুরো গ্রাম আমার মায়ের জন্য কান্নায় ভেঙে পড়েন। আমি বোবা হয়ে যাই, সব কিছু যেন থেমে যায়। আমার মায়ের মৃত্যুর পর আমার চাচা জমি দখল নিতে আসে, বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিতে চায়। আইনের ভয় দেখিয়ে পুলিশ দিয়ে ভীত করে। আমিও হাল ছাড়ার মানুষ নই। আমি লড়াই করি, বুক চিতিয়ে দাঁড়াই। সব কিছু হারিয়ে ঢাকায় আসি ব্যাগে কিছু কাপড় নিয়ে আর বুক ভরা প্রতিজ্ঞা নিয়ে। শহরের কোলাহলে নিজেকে খুঁজে ফেরি, শুরু করি নতুন যুদ্ধ।
প্রতিদিন সূর্য ওঠার আগেই কাজে যাওয়া হয় আমার। রাতে ফিরি ক্লান্ত শরীরে। ক্লান্ত শরীর নিয়ে আমি বিছানায় পড়াশোনা করি, কারণ আমি জানতাম কষ্ট না করলে কেউ আমাকে কিছু দিবে না, আমাকে অর্জন করে নিতে হবে। একদিন ক্যান্টিনে পরিচয় হয় এক বান্ধবীর সাথে। আমার বান্ধবীর নাম নীলা। নীলা সাহেব পরিবারের মেয়ে। সে শিল্পকলা কলেজে পড়ে। আমার বান্ধবী আমাকে দেখে অবাক হয়। সে বলে, এত মেধাবী অথচ এত কষ্ট। নীলার মাধ্যমে পরিচয় হয় নীলয়ের সঙ্গে। ছেলেটি সমাজবিজ্ঞানে পড়ে। এমন সুন্দর করে কথা বলে মন ছুঁয়ে যায়। প্রথমবার অনুভব করি কারো চোখে নিজের যন্ত্রণা ধরা পড়া। এক সন্ধ্যায় নীলয় আমার হাত ধরে। কেউ আমার হাত ধরেছে এমন অনুভূতিটাই ছিল অভূতপূর্ব। হৃদয়ে আলো জ্বলে। আমাদের মধ্যে প্রেম হয়, কিন্তু কোনো ঘোষণা ছাড়াই। চেয়ে চেয়ে থাকা, একসাথে হাঁটা, চোখে চোখ রেখে গল্প বলা, সবটাই ছিল অলিখিত প্রেমের কবিতা। 1 মাসের ভাড়া জমে যায়। মালিক আমাকে হুমকি দেয়। আমি রাতে খেয়ে না খেয়ে এক কোণে বসে থাকি। নীলয় এসে চুপচাপ পাশে বসে থাকে। আমার মোবাইল হারিয়ে যায়। আমার সেই মোবাইল হারিয়ে যায় যেখানে আমার মায়ের শেষ ছবি ছিল, তা হারিয়ে যায়। তার জন্য আমি রাতভর কাঁদি। নীলয় খুঁজে ফেরে, কিন্তু আমি আমার মায়ের চেহারার শেষ স্মৃতিটাও হারিয়ে ফেলি। আমার বান্ধবী হঠাৎ নীলয়কে প্রেমের প্রস্তাব দেয়। নীলয় না বলে। তাই আমার বান্ধবী মেয়ে হয়েও প্রতিশোধ নেয় আমার উপর। আমার অফিসে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। আমি গ্রেপ্তার হই চুরির মিথ্যা মামলায়। এক রাত থানার ডাম্প রুমে কাটাই আমি। নীলয় এসে ছাড়িয়ে নেয়। আমার বান্ধবীর মুখোশ খুলে যায়। হতাশ হয়ে আমি আবার গ্রামে ফিরে যাই। কিন্তু গ্রাম বদলে গেছে। বাড়ি দখল হয়ে গেছে। আমি বুঝি ফিরে আসার জায়গা আর নেই। ঢাকায় ফিরে এক গার্মেন্টস বন্ধুর সাথে মিলে ছোট্ট টেলার্স খুলি। দিনের পর দিন সেলাই করে টাকা জমাই। বছরখানেক পর ভাই অয়ন বিয়ে করে। বিয়েতে আসে অনেক লোক। তাদের মাঝে এক অচেনা মুখ। সে অচেনা মুখটা হলো আমার বাবার। আমি তাকে দেখে হতভম্ব। অয়নের শালা সন্দেহ করে আমি নীলয়ের জন্য বিপদ। পরিবারে ফাটল ধরাতে চায়, কিন্তু আমি শান্ত থেকে প্রমাণ করতে চাই নীলয় পরিবারের সম্মানই রক্ষা করেছে। গ্রামে গুজব ছড়ায় আমি নাকি আমার বাবাকে মারতে এসেছিলাম। কেউ কিছু না জেনে কথা বলে। আমি আর প্রতিবাদ করিনি, চুপচাপ চলে আসি। গ্রামের কেউই আমাকে দেখে খুশি হয়নি। আমি বুঝতে পারি যে শহরই এখন আমার আসল জায়গা। সব হারিয়ে ফের নতুন করে শুরু করার সংকল্প নেই। নীলয় আমার সাথে আর যোগাযোগ করে না। আমার যেন সব কিছু ভেঙে পড়ে। 1 মাসের মতো আমি কারোর সঙ্গে কথা বলি না। নিজের ভেতর ডুবে থাকি। হঠাৎ একদিন ডাকপিয়নের কাছে নীলয়ের একটি চিঠি আসে। নীলয় বিদেশ যাচ্ছে পড়তে, তবে সে আমার জন্য অপেক্ষা করবে যদি আমি চাই। চিঠিটা আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। আমি আবার শহরে ফিরে যাই। ছোট দোকান বড় করে ফ্যাক্টরিতে রূপান্তরিত করি। সে কারখানায় যারা কাজ করে তারা সবাই আমাকে বোন বলে ডাকে। আমি শুধু মালিক নয়, এক বন্ধু, এক সহকর্মী। মানুষের ভালোবাসা পাই। একদিন এক পোশাক মেলায় আমার প্রতিষ্ঠান সেরা উদ্যোক্তার স্বীকৃতি পায়। আমি স্টেজে দাঁড়িয়ে ভাবি, মা বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। টিভি রিপোর্টার যখন আমার জীবন কাহিনী জানতে চায়, আমি বলি আমি বড় হইনি, শুধু আমার মায়ের স্বপ্নকে বড় করেছে। 2 বছর পর নীলয় ফিরে আসে। সে একজন সমাজকর্মী।
সে আমার পাশে দাঁড়ায়। আমি আর নিলয় মিলে এতিমদের জন্য একটি স্কুল খুলি। নিলয় আমার সাথে গ্রামের বাড়িতে আসে। আমরা আমাদের বাড়ির সেই গন্ধরাজ গাছের নিচে বসে আর বিয়ে করার সিদ্ধান্ত নেই। আমি এতক্ষণ ধরে যার গল্প বলেছিলাম সেটা ছিল এক আপুর গল্প। আসসালামু আলাইকুম।